তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব কস্ট অ্যান্ড ট্যাক্সের একটা পার্ট, এবং কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে দেখো আগের ভিডিওতে কিন্তু আমি ইনকাম ফ্রম আদার সোর্সেস যে এই যে চ্যাপ্টারটা রয়েছে তার কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং অনেকগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো আগে পার্ট 1 দেখো, তারপরে আজকের এই পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আগে পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 দেখা স্টার্ট করো। তো দেখো কোন বই থেকে আমরা অঙ্কটা করবো, এখানে দেখো বসু নায়কের যে বই রয়েছে সেই বই থেকে আমি অঙ্ক করাবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ইনকাম ফ্রম আদার সোর্সেস এর অঙ্কতে। তাহলে দেখো আমরা প্রথমেই স্টার্ট করব এক্সাম্পল 7 থেকে। তাহলে দেখো এক্সাম্পল 7-এ দেখো কি বলে দিয়েছে, মিস্টার সৌমেন দাস মেম্বার অফ এ পার্লামেন্ট, মানে যেটাকে আমরা বলি বাংলায় সাংসদ বা এমপি, যারা ভোটে দাঁড়িয়ে যেতে তাদেরকে আমরা বলি এমপি। তো দেখো বলে দিয়েছে ক্যালকুলেট হিজ ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে দেখো প্রথমেই যে পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য প্রথমেই তাকে কি পাচ্ছে, সে একটা স্যালারি পাচ্ছে। তো দেখো তোমাদেরকে বলেছি যে কোনো স্যালারি, যে কোনো ভাবো কোনো একটা লোক একটা কোম্পানিতে চাকরি করছে, স্যালারি পাচ্ছে। তো এই রকম সমস্ত কোনো কোম্পানিতে, কারখানায়, স্কুলে, কলেজে, অফিসে চাকরি করলে যে স্যালারিটা পাওয়া যায় সেটা কিন্তু ইনকাম ফ্রম স্যালারির আন্ডারে আসে, এবং সেটাকে কিন্তু আমাদের এই অঙ্কে লিখতে নেই। কেবলমাত্র যদি কেউ ভোটে জিতে এমএলএ হয়েছে বা এমপি হয়েছে, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে জনপ্রতিনিধি হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো কাউন্সিলর হয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, একমাত্র এই ধরনের যারা মানে পলিটিশিয়ান, মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তাদের স্যালারির ওপর কিন্তু সেই তাদের স্যালারিটা কিন্তু এই ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে, এবং সেটা অবশ্যই পুরোটা ট্যাক্সেবল, পুরোটার ওপর ট্যাক্স কিন্তু ক্যালকুলেট করে সরকার। কেউ যদি 1 লাখ টাকা মাইনে পায়, সেই 1 লাখের ওপর 10% যদি সরকার ট্যাক্স নেয় তো 10% দিয়ে দিতে হবে সরকারকে, ঠিক আছে? তো দেখো এখানে খুব ভালো করে, তো কেবলমাত্র কোন স্যালারি আসে, যদি কেউ মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়ে থাকে মানে এমএলএ হয়ে থাকে, তাদেরটা কিন্তু অবশ্যই এখানে আসে। তাহলে আমরা এখানে কি লিখবো, স্যালারি, তাহলে আমি দেখো এখানে দেখো কি লিখবো, লিখবো স্যালারি অ্যাজ, দেখো এখানে কি রয়েছে, মেম্বার অফ পার্লামেন্টকে আমি শর্টে লিখছি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে দেখো টাকাটা কত রয়েছে, 10,000 পার মান্থ। তার মানে মাসে যদি 10,000 টাকা হয়, তাহলে 1 বছরে কত হচ্ছে, 1,20,000 টাকা, ঠিক আছে? এ পুরোটা ট্যাক্সেবল। 2 নম্বরে দেখো বলে দিয়েছে উইনিং ফ্রম ক্রসওয়ার্ড পাজল, ঠিক আছে, ₹20,000 টাকা। তার মানে ওই শব্দ ছক হয় না যেগুলো, কোনো একটা শব্দ ছক ছিল, দুটো ওয়ার্ড দেওয়া রয়েছে আরেকটা দেওয়া নেই, ক্রস ওয়ার্ড, এইসব মিলিয়ে আর কি কোনো একটা খেলায় জিতেছে, জিতে 20,000 টাকা পাচ্ছে, পুরোটা ট্যাক্সেবল। পাশে গ্রস লেখার মানে কি, মানে এখনো কিন্তু ওই 20,000 টাকার উপর থেকে সরকার কোনো টাকা কেটে নেয়নি, ঠিক আছে? এখনো সরকার কোনো টাকা কাটেনি। যদি পাশে নেট লেখা থাকতো তার মানে কি সরকার একটা টাকা কেটে নিয়েছে, নিয়ে দিচ্ছে 20,000। 20,000-এর পাশে যদি নেট লেখা থাকতো তার মানে কিছু টাকা কেটে নিয়ে হাতে দিচ্ছে 20,000। আর গ্রস লেখার মানে হলো এখনো টাকা কাটেনি। তাহলে আমি এখানে এখানে এরকম ভাবে লিখতে পারি ইনকাম, আমি এখানে কি লিখতে পারি, ইনকাম ফ্রম ক্রস পাজল, তাই তো? ঠিক আছে, ক্রস পাজল থেকে তাহলে কত টাকা ইনকাম হচ্ছে, 20,000, এবং এই 20,000-এর ওপর কিন্তু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো বলে দিয়েছে 3 নম্বরে উইনিং ফ্রম লটারি, নেট অ্যামাউন্ট 70,000। তার মানে হলো লটারি থেকে পাওয়া গেছে কত, 70,000 কিন্তু পাওয়া যায়নি, সরকার একটা ট্যাক্স কেটে নিয়ে হাতে দিয়েছে 70,000। আমি কি করে বুঝলাম সেটা, দেখো পাশেই লেখা রয়েছে নেট অ্যামাউন্ট। নেট অ্যামাউন্ট মানে হলো কি, নেট অ্যামাউন্ট মানে হলো সরকার ট্যাক্স কেটে নিয়ে হাতে দিয়েছে 70,000। এবারে আমাকে বের করতে হবে
ট্যাক্সটা কেটে নেওয়ার আগে টোটালও কত টাকা জিতেছিল, টোটাল কত টাকা জিতেছিল। তো সর্বদা তোমরা মনে রাখবে লটারির ওপর না সরকার 30% ট্যাক্স কিন্তু নেয়। কেউ যদি লটারিতে 100 টাকা জেতে সরকার 30 টাকা নিয়ে নেয়, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স কালেক্ট করে সরকার? 30% ট্যাক্স কালেক্ট করে লটারি জিতলে। ঠিক আছে, এবারে যে 70,000 পেয়েছে, 70,000 পেয়েছে একজন, তাই তো? তার মানে 30% কেটে নিয়েছে, কেটে নিয়ে 70% মানে হলো কত? 70% মানে হলো 70,000। ঠিক আছে, 70% মানে হলো 70,000। 30% তো কেটে নিয়ে 70,000 দিয়েছে, তা 30% কেটে নিয়েছে মানে কি? দিয়েছে কত পার্সেন্ট? 70% দিয়েছে না, 30% কেটে নিয়েছে, তাহলে হাতে দিয়েছে কত পার্সেন্ট? 70%। তো 70% মানে কত? 70,000। তাহলে 100% মানে কত? ঐকিক নিয়মে আমি যদি করি তাহলে 100% মানে কত? 70,000 বাই 70 ইন্টু 100 করলে কত হচ্ছে? 7 × 7 এখানে হবে তোমার 10,000, তাই তো? তাহলে টোটাল হচ্ছে কত? 10,000 আর 10 গুণ করলে হবে 1,00,000, তাই না? 1,00,000। তার মানে ও আসলে জিতেছিল কত টাকা? ওই যে লোকটা জিতেছিল কিন্তু 1,00,000 টাকা। কত জিতেছিল? 1,00,000 টাকা। এবং কেটে নিয়ে হাতে দিয়েছে 70,000। তো সরকার কার ওপর ট্যাক্স নেবে? 1,00,000-এর ওপর ট্যাক্স নেবে, যেটা টোটাল জিতেছিল, তাই না? লোকটা টোটাল জিতেছিল 1,00,000, তো সরকার কি করবে? যে টাকাটা টোটাল জিতেছে তার উপর ট্যাক্স নেবে। তাহলে লোকটার ট্যাক্সেবল ইনকাম কত? 10,000, তাই না? তাহলে 1,00,000, তাহলে লোকটার ট্যাক্সেবল ইনকাম কত? 1,00,000। বোঝা গেল তো? তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ইনকাম ফ্রম লটারি, ইনকাম ফ্রম লটারি। তাহলে ইনকাম ফ্রম লটারি, লটারি থেকে কত টাকা জিতলো? 1,00,000 টাকা। এই 1,00,000-এর উপর সরকার ট্যাক্স নেবে, তাই না? আচ্ছা চলো তারপরে আমরা দেখি কি বলে দিয়েছে। এরপরে 4-এর দাগে দেখো রয়েছে হিজ পাসবুক হ্যাজ এ ক্রেডিট অফ 10,000 টুয়ার্ডস হুইচ সোর্স ইজ নট এক্সপ্লেনড। পাসবুকে হঠাৎ করে 10,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, মানে ভাবো আমার পাসবুকে 10,000 ক্রেডিট হয়ে গেল, তার মানে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা 10,000 বেড়ে গেল। নিশ্চয়ই কেউ না কেউ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ফেলেছে। তো কোথা থেকে ফেলেছে সেটা কিন্তু আনএক্সপ্লেন, বলা নেই। তো যেহেতু বলা নেই তাহলে এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে আসবে, এবং 10,000টা পুরোটা ট্যাক্সেবল। 10,000 থেকে কিন্তু সরকার ট্যাক্স কাটবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? আনএক্সপ্লেইনড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে লিখবো আনএক্সপ্লেইনড ইনকাম ফ্রম আদার সোর্সেস, ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, তাহলে আনএক্সপ্লেইনড ইনকাম ফ্রম আদার সোর্সেস কত টাকা? 10,000 টাকা। তাহলে এই 10,000-এর ওপর পুরোটাই 10,000-এর ওপর ট্যাক্স দিতে হবে। কত টাকা ট্যাক্স দিতে হবে আমি জানি না, তবে 10,000-এর ওপরেই ট্যাক্সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলে দিয়েছে। 5,000 টাকা রিসিভড অ্যাজ ইন্টারেস্ট অন 10% ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার ফর্মে কোম্পানি, পাশে দেখো লেখা রয়েছে আনলিস্টেড। ঠিক আছে, তো একটা কোম্পানি থেকে 5,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে 10% ট্যাক্স বাদ দিয়ে, মানে 10% ট্যাক্স কেটে নিয়ে সরকার কি করছে? 10% ট্যাক্স কেটে নিয়েছে, নিয়ে হাতে দিচ্ছে 5,000। তাহলে আমাদেরকে বের করতে হবে ওই 10% ট্যাক্স কাটার আগে টোটাল ইনকাম ওই লোকটার কত হয়েছিল। দেখো সরকার 10% ট্যাক্স কেটে নিচ্ছে, তার মানে হাতে দিচ্ছে কত পার্সেন্ট? হাতে দিচ্ছে 90%। হাতে দিচ্ছে 90%, এবং এই 90% মানে কত টাকা? কত টাকা হাতে দিয়েছে? দেখো বলেই দিয়েছে 5,000 টাকা হাতে দিয়েছে, তাই না? তাহলে 90% মানে যদি হয় 5,000, তাহলে 100% মানে কত বলো তোমরা আমাকে? 100% মানে কত? 100% মানে হলো 5,000 বাই 90 ইন্টু, আমি যদি দেখো এখানে 100 করি তাহলে কত হবে? তোমরা এখানে ক্যালকুলেট করবে। 5,000-এর সঙ্গে 10 গুণ করবে 50,000, এবং তাকে তোমরা কি করবে বলো তো? এই যে দেখো 9 দিয়ে না ভাগ করবে। ভাগ করলে কত পাবে? তো ক্যালকুলেটারে তোমরা এটাকে ক্যালকুলেট করবে, করলে পাবে 555.55, এরকম কিছু একটা পাবে।
কত পাবে? 5,555.55 কিছু একটা আসবে। তো সেটাকে আমরা লিখব। কত আসবে? 5,555। ঠিক আছে? তাহলে 5,555 থেকে 10% কেটে নিয়ে হাতে কত দিয়েছে? 5,000। ঠিক আছে? তাহলে কাটার আগে টোটাল ইনকাম কত হয়েছিল? 5,555। ঠিক আছে? তাহলে চলো এটাকে আমরা এবারে লিখবো। কি লিখবো? দেখো এটাকে আমরা লিখবো যে ইন্টারেস্ট রিসিভড। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? ইন্টারেস্ট রিসিভড কত? এইটা। তাহলে এই তো হয়ে গেল। এবার এই সব কটাকে যোগ করবে, করলেই আমাদের হয়ে যাবে কি? টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে? যেটা হচ্ছে 2,55,555। কত হচ্ছে? 2,55,555। ঠিক আছে? তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে? চলো আমরা আরেকটা অঙ্ক করি। দেখো এবারে আমরা করবো কিন্তু এক্সাম্পল 10-এর অঙ্কটা। খুবই ছোট অঙ্ক। প্রথমেই দেখো 1 নম্বরে বলে দিয়েছে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কত? 6,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট পাচ্ছে 6,000 টাকা, পুরোটাই ট্যাক্সেবল। আমি বলেছি যে কোনো জায়গা থেকে ইন্টারেস্ট পেলে সেটা কিন্তু ট্যাক্সেবল, সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ইন্টারেস্ট রিসিভড বলেই শর্টে লিখে দিই, ইন্টারেস্ট রিসিভড। ঠিক আছে? ইন্টারেস্ট রিসিভড। তাহলে ইন্টারেস্ট কত টাকা রিসিভ করছে? 6,000 টাকা। 6,000-এর ওপর কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। 2 নম্বরে দেখো কি বলে দিয়েছে, উইনিং অফ 3 লাখ গ্রস, পাশে দেখো লেখা রয়েছে ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট লটারি। তো দেখো পশ্চিমবঙ্গ লটারি থেকে 3 লাখ টাকা জিতেছে। গ্রস লেখার মানে কি? গ্রস লেখার মানে হলো ওখান থেকে সরকার এখনো ট্যাক্স কিন্তু কেটে নেয়নি। ট্যাক্স এখনো নেয়নি। ট্যাক্স না নিয়ে টোটাল কত টাকা জিতেছে? 3 লাখ। তাহলে 3 লাখের উপর ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? যদি গ্রস লেখা আছে মানে কি? সরকার ট্যাক্স কাটেনি। নেট লেখা থাকার মানে কি? নেট লেখার মানে হলো সরকার কিন্তু ট্যাক্স কেটে নিয়েছে অলরেডি। ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে কি লিখবো? ইনকাম ফ্রম লটারি বলে লিখে দিচ্ছি। ইনকাম ফ্রম, কি লিখবো আমি? লিখবো কিন্তু লটারি। ঠিক আছে? লটারি কত টাকা? 3 লক্ষ টাকা। ঠিক আছে? এইবারে যেটার জন্য এই অঙ্কটা করানো সেটা হলো কিন্তু 3-এর জায়গায় দেখো বলে দিয়েছে ইনকাম ফ্রম সাবলেটিং অফ হাউস এট রুপিস 5,000 টাকা পার মান্থ হুইচ ইজ অ্যাকচুয়ালি টেকেন ফর 3,000 টাকা পার মান্থ। এর মানেটা কি? সাবলেটিং কথার মানে কি? আগে আমাদের এইটা বুঝতে হবে, তারপরে আমি তোমাদেরকে ব্যাপারটা মানে অঙ্কটা কি হবে না হবে বলবো। আগে ব্যাপারটা বুঝবে। দেখো ভাবো আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা হলো এটাই। ভাবো কেউ একজন ঘর ভাড়া দেয়। ঠিক আছে? ভাবো এরম একটা ঘর রয়েছে। তো ঘরের মালিক কি করে? ঘর ভাড়া দেয়। তো আমি গিয়ে কি করলাম? এই ভাবো আমি গিয়ে ঘরটা ভাড়া নিলাম। ঠিক আছে? এই লোকটার মালিক, এই লোকটা হলো মালিক। এই মালিকের থেকে আমি ঘর ভাড়া নিলাম এবং আমি বাড়ির মালিককে প্রত্যেক মাসে বললাম 3,000 টাকা দেব। কত টাকা দেব? 3,000। এবং যেটা আমি অলরেডি দিয়েও দিলাম। ঠিক আছে? তো আমি কি করলাম? আমি এই বাড়িটা ভাড়া নিলাম। ঠিক আছে? আমি এই বাড়িটা ভাড়া নিলাম এবং এই বাড়ির মালিককে আমি 3,000 টাকা দিয়েও দিলাম। ঠিক আছে? কিন্তু বাড়ি ভাড়া নিলাম ঠিকই, কিন্তু আমি এই বাড়ির ভেতরে কিন্তু বসবাস করছি না। জাস্ট ঘরটা ভাড়া নিয়েছি, কিন্তু নিয়ে আমি না এই ঘরটা পুরো ফাঁকাই রেখে দিয়েছি। আমি এই ঘরে ঢুকিও নি, জিনিসপত্রও নিয়ে যাইনি, কিছুই করিনি, ঘরটাকে ফাঁকাই রেখে দিয়েছি। জাস্ট এই মালিকের থেকে আমি ভাড়া নিয়ে নিয়েছি এবং মালিককে টাকা দিয়ে দিয়েছি। এবারে আমি কি করলাম? আমি অন্য কোনো একটা জায়গা থেকে একটা খরিদ্দার, একটা কাস্টমারকে বা একটা লোককে জোগাড় করলাম। তো এই লোকটার খুব ঘর ভাড়ার দরকার ছিল। এই লোকটার না একটা ঘরের দরকার ছিল। তো এই লোকটাকে আমি বললাম যে ভাবো এই লোকটার নাম হলো কি বলা যায়? রাহুল। ভাবো রাহুল। তো আমি রাহুলকে বললাম যে আমার কাছে একটা ঘর আছে, আপনি কি নেবেন? তো রাহুলের তো খুব ঘর ভাড়ার দরকার। রাহুল বলল হ্যাঁ নেব। তো আমি রাহুলকে কি করলাম? আমি রাহুলকে এই বাড়িটায় এনে ঢুকিয়ে দিলাম। বললাম এই বাড়িটা আমি ভাড়া নিয়েছি, কিন্তু আমি তো থাকছি না। রাহুলকে বললাম আপনি বরং এই বাড়িতে শিফট হয়ে যান, আপনি এই বাড়িতে থাকুন, কোনো অসুবিধা নেই, আমি থাকছি না।
এবং রাহুলের থেকে আমি কত টাকা ভাড়া নিচ্ছি, আমি রাহুলকে বললাম ঘর ভাড়া হলো 5,000 টাকা। তাহলে বিজনেসটা বোঝা যাচ্ছে কিরকম। আমি বাড়ির মালিককে ভাড়া দিলাম, মানে এই মালিকটাকে আমি ভাড়া দিলাম কত টাকা, 3,000। আর আমি রাহুলকে যখন বললাম এই ঘরে এসে আপনি থাকুন, তখন আমি নিচ্ছি 5,000 টাকা ভাড়া, আমি নিচ্ছি রাহুলের থেকে। এই ঘরটা তো এখন আমার হয়ে গেছে, আমি এখন যতদিন ভাড়ায় থাকবো এই ঘরটা আমার। আমি কাকে ভাড়া দেব না দেবো আমার ব্যাপার, তার থেকে আমি কত নেব না নেব সম্পূর্ণ আমার ব্যাপার। বাড়ির মালিকের দাবি ছিল ঘর ভাড়া 3,000, বাড়ির মালিককে আমি 3,000 দিয়ে দিয়েছি। এবার আমি বাইরে থেকে যাকে খুশি এনে এই ঘরে ভাড়া দেব না দেবো এবার পুরো আমার ব্যাপার, ভাই কারোর কিছু বলার নেই, তাই তো? বোঝা গেল? তাহলে আমার কত টাকা লাভ হয়ে যাচ্ছে, 5,000 আমি কি করলাম, রাহুলের থেকে কালেক্ট করছি, মানে আমার অ্যাকচুয়াল লাভ হচ্ছে 2,000, তাই না? 3,000 তো মালিককে দিয়ে দিতে হচ্ছে, তাহলে আমার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে কত, 2,000। ওই 2,000-এর ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে, ঠিক আছে? তাহলে আমার যে খরচাটা হয়েছে, আমার যে এই 3,000 টাকা খরচা হয়েছে, সেটা বাদ দিয়ে যে টাকা থাকছে আমার হাতে যে 2,000, তার উপর সরকার ট্যাক্স নেবে। দেখো আমার যদি আরো কিছু খরচা করতে হতো, ভাবে এই ঘরটা আমাকেই ভাবো রিপেয়ার করতে হচ্ছে, ভাবো আমাকে ঘরটা রিপেয়ার করতে হচ্ছে, তার জন্য যদি আবার খরচা হতো, সেই খরচাটাকেও বাদ দিয়ে যে টাকাটা আমার হাতে পড়ে থাকবে সেই টাকার উপরেই কিন্তু ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? তাহলে এই বিজনেসটাকেই বলা হয় সাবলেটিং, ঠিক আছে? তাহলে চলো, সাবলেটিং খুব ভালো কথা। তাহলে আমি এখানে কি লিখবো বলো, লিখবো কিন্তু ইনকাম, আমি এখানে কি লিখবো, ইনকাম ফ্রম সাবলেটিং, ঠিক আছে, সাবলেটিং। তাহলে সাবলেটিং থেকে আমার অ্যাকচুয়ালি কত ইনকাম হচ্ছে, 5,000 বিয়োগ কত, 3,000, বিয়োগ করলে কত থাকছে এখানে, 2,000। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এবার যোগ করে দাও, যা হবে সেইটার উপর সরকার ট্যাক্স নেবে, ঠিক আছে? তো দেখো কত হচ্ছে এখানে যোগ করে। আচ্ছা এটা কিন্তু সরি, প্রত্যেক মাসের ব্যাপার, এখানে কিন্তু একটা জিনিস আমার বলা হয়নি। প্রত্যেক মাসে যদি আমার 2,000 টাকা ইনকাম হয়, তাহলে 12 মাসে কত, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে 2,000-কে, করলে হবে কিন্তু 24,000 টাকা। বোঝা গেল? দেখো আমি প্রত্যেক মাসে কালেক্ট করছি 5,000, এবং আমি যার থেকে বাড়ি ভাড়া নিয়েছি তাকে দিয়ে দিচ্ছি 3,000। তার মানে আমার প্রত্যেক মাসে লাভ হচ্ছে 2,000। তো প্রত্যেক মাসে যদি 2,000 হয়, তাহলে 12 মাসে কত, 12 মাসে হবে 24,000। এবার এগুলোকে তোমরা যোগ করে দাও, হয়ে যাবে কত হবে, 3,30,000 হবে, তাই না? 3,30,000 হবে। এই হলো তো আমার টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে? চলো আরেকটা অঙ্ক করি আমরা, এটা তো শেষ। তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা, দেখো এখানে একটা ইলাস্ট্রেশন 1 রয়েছে। তো প্রথমেই দেখো এখানে বলে দিয়েছে 1 নম্বরে দেখো রয়েছে ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি কি লিখবো, এখানে দেখো আমি লিখবো কিন্তু ফ্যামিলি পেনশন, ঠিক আছে? ফ্যামিলি পেনশন কত টাকা দেখো লিখবো, লিখবো 4,500 ইন্টু 12। প্রত্যেক মাসে 4,500 করে পাচ্ছে, ইন্টু 12 করলে দেখো কত হচ্ছে, 54,000। এটা আমার ফ্যামিলির লোক কিন্তু পেনশন পাচ্ছে। কিন্তু সরকার এই 5,000, এই 54,000-এর উপর কিন্তু ট্যাক্স নেবে না, সরকার একটু ছাড় দেবে। তো ছাড়টাকে আমি দেখো কি বলে লিখবো, লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে দেখো আমি লিখবো, সরকার কিন্তু একটু ছাড় দেবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিরকম হবে, কিসের ওপর ছাড় দেবে, খুব ভালো করে কিন্তু দেখবে, ফ্যামিলি পেনশনের 1/3, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, ফ্যামিলি পেনশনের 1/3, আর 15,000-এর মধ্যে যেটা কম সেটাই ছাড় দেবে, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে লিখছি 1/3 অফ পেনশন, 1/3 অফ পেনশন। তাহলে বলো পেনশনের 1/3 কত হচ্ছে, খুব ভালো করে দেখবে। এই যে দেখো পেনশনের 1/3 কত হচ্ছে, মানে 54,000-এর 1/3 মানে কত হবে, তাহলে এখানে দেখো হবে কিন্তু 54,000-কে 3 দিয়ে ভাগ করবে, হবে কিন্তু 18,000। কত হবে, হবে কিন্তু 18,000। আর 2 নম্বরে আমি কি বললাম, যেটাকে 15,000, যেটাকে আমরা বলি কি ম্যাক্সিমাম লিমিট, 15,000টা কিন্তু সরকারের বেঁধে দেওয়া নিয়ম, এদের মধ্যে যেটা কম, ঠিক আছে? এদের মধ্যে যেটা কম,
তাহলে দেখো 18,000 আর 15,000-এর মধ্যে কে কম? 15,000। তাহলে 15,000-কে আমরা এখানে লিখবো, 15,000 টাকা ছাড় পাবে। তাহলে 54,000 থেকে যদি কেউ 15,000 ছাড় পায় তাহলে তার কত হচ্ছে? তাহলে তার হচ্ছে কিন্তু 39,000, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 39,000-এর ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। বোঝা গেল? এই হলো কিন্তু ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন কিন্তু খুব ভালো করে ক্যালকুলেট করতে হবে। তারপরে দেখো কি বলে দিয়েছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আর ফরেন কোম্পানি থেকে, দুটো জায়গা থেকেই পাচ্ছে। তো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই পাক সেটা কিন্তু ট্যাক্সেবল হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? লিখবো কিন্তু ডিভিডেন্ড, ঠিক আছে। লিখবো ডিভিডেন্ড, পৃথিবীর যেখান থেকেই পাক না কেন। ইন্ডিয়ান থেকে মনে হয় পাচ্ছে 5,000, তাই কি না? ইন্ডিয়ান থেকে পাচ্ছে না, ফরেন থেকে পাচ্ছে 5,000, আর ইন্ডিয়ান থেকে পাচ্ছে, ইন্ডিয়ার কোম্পানি থেকে 7,000। যাই পাক না কেন 12,000 টাকা পুরো ট্যাক্সেবল, তার উপর ট্যাক্স দিতে হবে। তারপরে দেখো সাবলেটিং, সাবলেটিং আছে ইনকাম। তাহলে দেখো আমি এখানে লিখছি ইনকাম, তারপরেরটায় দেখো লিখছি ইনকাম ফ্রম সাবলেটিং, ঠিক আছে, সাবলেটিং, সাবলেটিং। তাহলে বলো, ভাবো আমি এই ব্যবসাটা করছি। সাবলেটিং মানে তোমাদের একটু আগেই বলেছি, আমি ব্যবসাটা করছি, আমি এই ব্যবসাটা করছি, আমি যাকে বাড়ি ভাড়া দিচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু বাড়ির মালিক নই, আমি একটা লোকের কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি। তো বাড়ি ভাড়া নেওয়ার জন্য আমাকে 4,500 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দিতে হচ্ছে ল্যান্ড লর্ডকে, মানে বাড়ির মালিককে। এবং মিউনিসিপ্যাল ট্যাক্সও 2,000 টাকা কিন্তু আমার দিতে হচ্ছে। তাহলে এগুলো আমার খরচা। এবারে আমি কোনো একটা লোককে জোগাড় করেছি, করে ওই ঘরটা ভাড়া দিচ্ছি, এবং তার থেকে আমি কত টাকা নিচ্ছি? নিচ্ছি কিন্তু 6,000 টাকা, তাই না? তাহলে আমি নিচ্ছি কত? 6,000 টাকা। তো খুব ভালো করে দেখবে, আমি নিচ্ছি কত? নিচ্ছি 6,000 টাকা পার মান্থ। তাহলে 6,000 টাকা পার মান্থ মানে কত? আমি যদি একেবারে হিসাব করি, আমি ভাবো একটা লোকের থেকে নিচ্ছি 6,000 টাকা পার মান্থ, মানে হলো 72, 6 × 72 হাজার। এবারে আমি বাড়ির মালিককে কত টাকা দিচ্ছি? কত টাকা আমায় দিতে হচ্ছে? 4,500 টাকা। 4,500 ইন্টু এবারে করব আমি 12, 4,500 ইন্টু আমি এবারে করব 12। তাহলে দেখি আমার কত খরচা হচ্ছে। হচ্ছে কিন্তু 54,000। কত হচ্ছে? 54,000। বাড়ির মালিককে আমায় দিতে হচ্ছে 54,000। তাছাড়া আমার আরেকটা খরচা হচ্ছে, 2,000 টাকা আমায় মিউনিসিপ্যাল ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়াল লাভ কত হচ্ছে? তাহলে আমার অ্যাকচুয়াল লাভ হচ্ছে কিন্তু 16,000 টাকা, ঠিক আছে, হচ্ছে কিন্তু 16,000 টাকা। বোঝা গেল? তাহলে এই তো সাবলেটিংটা তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা যেটা লাস্ট করব সেটা হলো লটারি থেকে জিতে পেয়েছে কত টাকা? 14,000 টাকা। তারপরে দেখবে লেখা রয়েছে 30% ট্যাক্স কিন্তু কেটে নিয়েছে। তাহলে আমি এখানে শর্টে লিখছি লটারি বলে। তাহলে লটারি থেকে 30% ট্যাক্স কেটে নেয়, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, মুখস্থ রাখবে। কোনো জায়গায় যদি লেখা না থাকে না 30%টা, কিন্তু তোমরা মনে রাখবে ওটা 30%ই হয়। তো 30% ট্যাক্স কেটে নিয়ে হাতে দিয়েছে 14,000। আচ্ছা, 30% কেটে নিয়েছে মানে কত পার্সেন্ট হাতে দিয়েছে? পার্সেন্টেজের হিসেবে কত হাতে দিয়েছে? 30% কেটে নিয়েছে মানে হাতে দিয়েছে 70%। 70% মানে হাতে দিয়েছে 14,000। তাহলে 100% মানে কত? মানে ট্যাক্স কাটার আগে কত জিতেছিল আসলে? তাহলে আমরা কাটাকুটি করি, 7×2 = 14, দুটো শূন্য, তাহলে হচ্ছে কত? 20,000। 20,000 হবে, ঠিক আছে। তাহলে লটারি থেকে কত টাকা জিতলো? 20,000। এই পুরোটা ট্যাক্সেবল। এবারে তোমরা তো জানোই, এবার যোগ করে দেবে, তাহলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তো এই হয়ে গেল। নেক্সট ভিডিওতে কিন্তু আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে।